রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। গাজায় হামাসের হামলায় কমান্ডার সহ নিহত 4 ইসরায়েলি সেনা। গাজাগামী ত্রাণবাহী নৌবহরে ড্রোন হামলা তিউনিসিয়া উপকূলে। সিরিয়া ও লেবাননে ধ্বংসাত্মক হামলা ইসরায়েলের। জেরুসালেমে বন্দুকধারীদের হামলায় নিহত 7 ইসরায়েলি স্যাটেলার। যুক্তরাষ্ট্রের মোকাবেলায় 25,000 সেনা মোতায়েন ভেনেজুয়েলা উপকূলে। গাজার উপকণ্ঠে হামাসের হামলায় সোমবার নিহত হয়েছে কমান্ডার সহ 4 ইসরায়েলি সেনা। গাজার উপশহর কাফর জাবালিয়া এলাকায় ঘটে এই হামলা এবং হতাহতের ঘটনা। সোমবার সন্ধ্যায় ইসরায়েল আর্মি এই হামলার বিবরণ প্রকাশ করেছে। ইসরায়েল আর্মির বিবরণে বলা হয়েছে, সারা রাত ডিউটি করার পর ইসরায়েলি সেনারা কাফর জাবালিয়া ক্যাম্পে ফিরে আসে। এ সময় সকাল 6টায় হামাসের 3টি গ্রুপ ক্যাম্পে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করে। ক্যাম্পের বাইরে একটি ট্যাঙ্কে অবস্থান করছিলেন একজন কমান্ডার। তিনি মাথা বাইরে বের করে রাখা অবস্থায় হামাস বোমা নিক্ষেপ করে ট্যাঙ্কের ওপর। এতে 4 সেনা নিহত হয়েছে। ইসরায়েল নিহত 3 সেনার নাম প্রকাশ করেছে, কিন্তু 4র্থ সেনার নাম প্রকাশ করেনি। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত 4র্থ সেনা হতে পারে ট্যাঙ্কে থাকা কমান্ডার। এদিকে প্রায় 2 বছর ধরে গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার পরেও বর্তমানে যেসব ভবন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলোকে বর্তমানে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল আর্মি। প্রতিদিন কয়েক ডজন করে ভবন বর্তমানে ইসরায়েল পরিকল্পিতভাবে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সোমবার গাজায় 4 ইসরায়েলি সেনা নিহতের তথ্য প্রকাশের কয়েক মিনিট আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা গত 2 দিনে 50টি বহুতল টেরর ভবন উড়িয়ে দিয়েছে। গাজায় কোনো ভবনও থাকবে না এবং কোনো ফিলিস্তিনিও থাকতে পারবে না। গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিরা যাতে চলে যেতে বাধ্য হয়, আমরা সেই ব্যবস্থা করছি। ইসরায়েল আর্মির পাশাপাশি ইসরায়েল সরকার বিভিন্ন বেসরকারি ও বেসামরিক ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে গাজার সমস্ত ভবন মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। এদিকে গাজাগামী ত্রাণবাহী নৌবহরের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় বহরের প্রধান জাহাজে আগুন ধরে যায়, তবে জাহাজের নাবিক ও অ্যাক্টিভিস্টরা নিরাপদে রয়েছেন। তিউনিসিয়া উপকূলে অতিক্রমের সময় এই হামলার ঘটনা ঘটে, তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকো আলবানেজ বলেছেন, এটি যদি বাইরের কোনো দেশের ড্রোন হামলা হয়ে থাকে তাহলে হামলাকারীরা তিউনিসিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিউনিসিয়ার নেভি বলেছে তারা কোনো ড্রোন শনাক্ত করতে পারেনি। গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ ফ্লোটিলা 50টির অধিক জাহাজে খাদ্য ও অ্যাক্টিভিস্ট নিয়ে 31 অগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করে। 44টি দেশের 15,000-এর বেশি অ্যাক্টিভিস্ট রয়েছে এসব জাহাজে। ইসরায়েলের দখলে থাকা জেরুসালেমে একটি বাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে 7 ইসরায়েলি স্যাটেলার নিহত হয়েছে। আহত হয়েছে আরও 21 জন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। বাইতুল আকসামুখী একটি সড়কে যানজটের সময় বন্দুকধারীরা একটি বাসে প্রবেশ করে হামলা চালায়। একজন বন্দুকধারী এ সময় পুলিশের পোশাক পরে বাসে প্রবেশ করে। এ সময় তারা পিস্তল ও সাবমেশিন গান দিয়ে এলোপাতাড়ি গুলি করে। ইসরায়েল বলেছে বন্দুকধারীরা ছিল ফিলিস্তিনি সন্ত্রাসী। হামলা বিষয়ে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে এটি একটি সাধারণ প্রতিক্রিয়া। ইসরায়েল যদি গাজা ও পশ্চিম তীরে হত্যা ও উচ্ছেদ বন্ধ না করে তাহলে সাধারণ ফিলিস্তিনিরা এভাবে নিজেদের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ ও মুজাহিদিন মুভমেন্টের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। বিবিসি, সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রকাশ করেছে সোমবার জেরুসালেমে বন্দুকধারীদের হাতে 7 ইসরায়েলি নিহতের খবর। কিন্তু ইসরায়েল প্রতিদিন গাজায় শতাধিক ফিলিস্তিনি ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করলেও সে খবর দেখা যায় না বিবিসি সহ পশ্চিমা এসব বর্ণবাদী আর ইহুদিপন্থী গণমাধ্যমে। ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সোমবার কয়েক দফা সফল মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের লোড বিমানবন্দর, রামন বিমানবন্দর এবং স্পর্শকাতর ডিমোনা এলাকায়।
সোমবার সিরিয়া ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার হোম এবং লাটাকিয়া শহরে বিভিন্ন সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েলের এই হামলা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করা। সিরিয়ার বিবৃতিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের আগ্রাসন থেকে সিরিয়াকে রক্ষার বিষয়ে ভূমিকা পালনের। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই দেশটিতে নিয়মিতভাবে ধ্বংসাত্মক বিমান হামলা পরিচালনা করে আসছে ইসরায়েল। ইসরায়েলের এই হামলায় ধ্বংস হয়ে গেছে সিরিয়ার 90% সামরিক শক্তি। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলা বিষয়ে যেমন আরব সহ গোটা বিশ্ব যেমন নীরব, তেমনি নীরব ভূমিকায় রয়েছে সিরিয়ায় হামলার ক্ষেত্রেও। বিশ্লেষকদের মতে ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে যেমন ফিলিস্তিনে বিভিন্ন সশস্ত্র গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সিরিয়ায়ও ইসরায়েলের এই ধরনের হামলার জবাবে সাধারণ মানুষের মধ্য থেকেই অস্ত্রধারী গ্রুপ গড়ে উঠতে পারে। ইসরায়েল মূলত সেটাই চাচ্ছে, আর এই অজুহাতে ইসরায়েল সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে যেতে পারবে সন্ত্রাস দমনের নামে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ইসরায়েলের প্রতি খুবই নমনীয় নীতি অবলম্বন করেছেন শুরু থেকেই। তিনি ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছেন সিরিয়াকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু তারপরেও ইসরায়েল সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই হামলার লক্ষ্য নতুন সিরিয়ায় যেন কোনো অবস্থাতেই সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী কোনো রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে। আরবরা সিরিয়াকে কিছু আর্থিক সহায়তা দিচ্ছে সিরিয়া পুনর্গঠনের জন্য, কিন্তু সিরিয়াকে ইসরায়েলের হামলা থেকে রক্ষায় কোনো ভূমিকা পালন করছে না। আরবরা গাজার হামাসকেও নিয়মিত অর্থ সহায়তা দিত, কিন্তু তাদের সহায়তায় গড়ে ওঠা গাজাকে ইসরায়েল মিশিয়ে দিয়েছে মাটির সাথে। একইভাবে আরবদের অর্থে সিরিয়ায় যে উন্নতি হবে, তাও ইসরায়েল একসময় মাটির সাথে মিশিয়ে দেবে গাজার ন্যায়। বিশ্লেষকদের মতে আরবদের অর্থ আছে এবং তারা কেবল অর্থ ভিক্ষা দিয়েই তাদের দায়িত্ব পালন করতে চায়। ইসরায়েলের ধ্বংসের পর তারা গাজা পুনর্গঠনেও $50 বিলিয়ন সহায়তা দিতে চেয়েছে মিশরে আরব লীগের এক সম্মেলনে। কিন্তু ইসরায়েল গাজায় যে নিধন কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়ে তারা সম্পূর্ণ নীরব। কেবল নীরব নয়, বরং তারা ইসরায়েলকে সহায়তা করছে এই নিধন পরিচালনায়। মে মাসে ডোনাল্ড ট্রাম্পের আরব সফরের সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত $3,500 বিলিয়ন চুক্তি করেছে। বিপুল এই অর্থ মূলত তারা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে অস্ত্র ক্রয় ও বিনিয়োগের নামে। যেখানে যুক্তরাষ্ট্রের অর্থ, অস্ত্র আর সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা, জাতিগত নিধন ও মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করছে, সেখানে আরবদের এভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা মানে ইসরায়েলকে সহায়তা হিসেবেই দেখছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরা। ইসরায়েল সিরিয়ার পাশাপাশি বিমান হামলা চালিয়েছে লেবাননের বেকা ভ্যালি ও হারমেল মালভূমি এলাকায়। কমপক্ষে 12 দফা বিমান হামলায় নিহত হয়েছে অনেক লেবানিজ। গত নভেম্বর মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 3 শতাধিক লেবানিজ। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের এই হামলা বিষয়েও সম্পূর্ণ নীরব আরবরা ও বর্ণবাদী পশ্চিমা বিশ্ব। লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ গোপনে ইসরায়েলের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে এই অভিযোগে ইসরায়েল হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ভেনেজুয়েলা তাদের উপকূলীয় অঞ্চলে 25,000 সেনা মোতায়েন করতে যাচ্ছে। বর্তমানে বিভিন্ন উপকূলে 10,000-এর বেশি সেনা মোতায়েন রয়েছে। সেখানে আরও 15,000 সেনা মোতায়েন করা হচ্ছে। কারাকাস বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে ভেনেজুয়েলার মাটি স্পর্শ করতে দেওয়া হবে না। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলা উপকূলে 8টি মিসাইল রণতরী ও 4,000 মেরিন সেনা মোতায়েন করে। এ নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে তীব্র উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় 10টি 5th জেনারেশন ফাইটার জেট মোতায়েন করতে যাচ্ছে। এর মধ্যে কোনো ঘোষণা ছাড়া সোমবার এই দ্বীপ পরিদর্শনে যান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সাথে ছিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল ড্যান কেইন। যে অস্ত্র কেনা হয়েছিল জনগণের নিরাপত্তার জন্য, যে সামরিক বাহিনীর বেতন হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়, সেই অস্ত্রই আজ তাক করে রাখা জনগণের বুকে। এশিয়ার একের পর এক গণতান্ত্রিক দেশে এই নির্মম বাস্তবতা এখন নিত্যদিনের ছবি।
গত এক বছরে এশিয়ার বিভিন্ন গণতান্ত্রিক দেশে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে জনগণের বিক্ষোভে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। বাংলাদেশে শেখ হাসিনার আমলে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রায় ৬,৮০০ নাগরিক নিহত হয়েছেন। নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদে এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। শ্রীলঙ্কায় ২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় গোটা গোগামা আন্দোলনে নিষ্ঠুর দমনপীড়নে আহত হয়েছেন শতাধিক মানুষ। ইন্দোনেশিয়ায় এ বছরের শুরু থেকেই সরকার বিরোধী বিক্ষোভে ৩,০০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে। ফিলিপাইনে মার্কোস জুনিয়রের বিরুদ্ধে বিক্ষোভে নিয়মিত পুলিশি নিপীড়নের ঘটনা ঘটছে। দক্ষিণ কোরিয়ায় এ বছরের শুরুতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েওলের সামরিক আইন জারির বিরুদ্ধে প্রতিবাদীদের ওপর নিপীড়নের ঘটনাও ঘটেছে। এশিয়ার এসব গণতান্ত্রিক দেশগুলোতে দেখা যাচ্ছে সরকারি বাজেটে সামরিক ও পুলিশ বাহিনীর জন্য বিশাল অঙ্কের বরাদ্দ। মিয়ানমারে গত ২ বছরে সামরিক বাহিনী নজরদারি প্রযুক্তি, ড্রোন এবং হ্যাকিং সফটওয়্যারের জন্য লাখ লাখ ডলার খরচ করেছে, যা ব্যবহার করা হচ্ছে সাধারণ নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। থাইল্যান্ডে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জনগণের কর দিয়ে কিনেছে এমন সব অস্ত্র ব্যবহার করা হয়েছে প্রো ডেমোক্রেসি আন্দোলনকারীদের বিরুদ্ধে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা IDE এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখানো হয়েছে এশিয়ার গণতান্ত্রিক দেশগুলোতে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং এর ৫টি প্রধান পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা, নির্বাচনী ক্ষেত্র বিকৃত করা, বিরোধী দলকে দুর্বল করা, নির্বাহী ক্ষমতার সম্প্রসারণ এবং নাগরিক পরিসরকে সংকুচিত করা। এসব কৌশল প্রয়োগের মাধ্যমে সরকারগুলো জনগণের প্রতিবাদের কণ্ঠস্বর রুদ্ধ করে দিচ্ছে, আর তখনই তারা ব্যবহার করছে জনগণের টাকায় কেনা অস্ত্র। আজকের এশিয়ায় সরকারগুলো শুধু ঐতিহ্যবাহী অস্ত্র নয়, বরং ডিজিটাল নিপীড়নের নতুন মাত্রা যোগ করেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা, ভুয়া সংবাদ আইনের নামে মত প্রকাশের স্বাধীনতা হরণ এখন সাধারণ ঘটনা। মিয়ানমারে ইন্টারনেট বন্ধ, বাংলাদেশে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা, নেপালে একই ধরনের পদক্ষেপ, এসবই জনগণের টাকায় কেনা অস্ত্রের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তবে এশিয়ার সর্বত্রই দেখা যাচ্ছে জনগণের অভাবনীয় সাহসিকতা ও প্রতিরোধ। দক্ষিণ কোরিয়ায় মাত্র ৬ ঘন্টার মধ্যে জনগণ ও সংসদীয় প্রতিরোধের মুখে প্রেসিডেন্টের মার্শাল ল প্রত্যাহার করতে হয়েছে। বাংলাদেশে ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনে একনায়কতন্ত্রের পতন ঘটেছে। শ্রীলঙ্কায় গোটা গোগামা আন্দোলন দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটিয়েছে। এসব ঘটনা প্রমাণ করে জনগণের সংগঠিত শক্তির কাছে কোনো নিপীড়নমূলক সরকারই টিকতে পারে না। এশিয়ায় গণতান্ত্রিক পশ্চাৎপসরণের এই ঘটনাগুলো আন্তর্জাতিক ভূরাজনীতিরও প্রতিফলন। চীন ও রাশিয়ার মতো কর্তৃত্ববাদী শক্তির উত্থান, আর্থিক সংকট এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাবে এই অঞ্চলের অনেক সরকার জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে। বিশেষত কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার মান বৃদ্ধির চাপে সরকারগুলো আরও দমনমূলক হয়ে উঠছে। এশিয়ার এই গণতান্ত্রিক সংকটকে ঘিরে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, জনগণের অর্থে পরিচালিত সরকার ও রাষ্ট্রযন্ত্র কি করে জনগণেরই বিরুদ্ধে দাঁড়াতে পারে? উত্তরটি হয়তো লুকিয়ে আছে ক্ষমতার নেশায়, দুর্নীতির জালে এবং জবাবদিহিতার অভাবে। কিন্তু ইতিহাস বলছে পৃথিবীতে এমন কোনো মারণাস্ত্র নেই যা জনগণের শক্তিকে দমিয়ে রাখতে পারে। শান্তিপূর্ণভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন শুরু হবে ভোট গণনা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ভোটের সব শেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী অলিউল রনি। রনি, ভোট চিত্র কেমন দেখলেন? কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে কি প্রার্থীদের থেকে?
জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ 6 বছর পর প্রতীক্ষিত ডাকসু যে নির্বাচন, সেটি আসলে ভোট গ্রহণ আজ সকাল 8টা বেজে শুরু হয় এবং এখন বিকেল 4টা, এবং এরই মধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এবং আমি যদি আপনাকে বলি যে 8টি কেন্দ্রে কিন্তু 810টি বুথে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই সকাল 8টা থেকে, এবং বিকাল 4টা নাগাদ সেটি আসলে চলেছে। ইতিমধ্যে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, যে বিষয়টি যে বুথত্ব কেন্দ্র নামে একটি যে কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আসলে যখন ব্যালট বাক্সটি সিলগালা করা হয়, সেখানে কিন্তু 20 মিনিট সময় বেশি লাগে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মাত্র একটি কেন্দ্রে বিকাল 4টা 20 পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলবে। এবং এছাড়া কিন্তু অন্য যে 7টি কেন্দ্র রয়েছে, সেই 7টি কেন্দ্রে কিন্তু আসলে ইতিমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে। তো আমি যদি আপনাকে ওভারঅল ভোটের চিত্র বলি, তাহলে যে বিষয়টি বলতে হবে, দেখুন যে ভোট গ্রহণে যেমন আমরা একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি, এবং সেই সাথে কিন্তু আমরা এই বিষয়টিও দেখতে পেয়েছি যে প্রার্থীরা কিন্তু পাল্টাপাল্টি যে অভিযোগ, সেটি কিন্তু বরাবরই করে যাচ্ছিলেন। বিশেষ করে ভোট গ্রহণ 8টা থেকে শুরু হলে 2 ঘন্টা যেতে না যেতেই কিন্তু আসলে প্রার্থীরা একে অপরের দিকে তীর ছুঁড়ে মেরেছেন, অভিযোগের তীর যেটি আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি যদি আপনাকে শুরু থেকে বলি, তাহলে বলতে হবে, দেখুন শুরুতেই কিন্তু যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু ছাত্রদলের প্রার্থী যিনি, অর্থাৎ ছাত্রদলের ভিপি প্রার্থী যিনি, তার নামে কিন্তু একটি অভিযোগ নিয়ে এসেছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তারা কিন্তু বারবারই বলেছেন, অর্থাৎ ছাত্র দলের যে সমর্থিত ভিপি প্রার্থী, তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নির্বাচন কমিশনের যিনি আছেন বা রিটার্নিং কর্মকর্তা যিনি, তার বরাবর একটি অভিযোগও দিয়েছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদলের ভিপি যিনি রয়েছেন, তিনি কিন্তু বারবারই বলেছেন যে একজন প্রার্থী হিসাবে, একজন ক্যান্ডিডেট হিসাবে তিনি যে কোনো হলে যেতে পারেন, অর্থাৎ তার যে ভোটাররা তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে কিনা, কিংবা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য যে কোনো প্রার্থী যে কোনো কেন্দ্রে যেতে পারেন, এবং তিনি কিন্তু এটি নাকচ করেছেন এক কথায়। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু দুপুর 12টা কিংবা 1টা নাগাদ আরও যে বিষয়টি দেখতে পেয়েছি, সেটি কিন্তু আপনাকে যদি একটু জানিয়ে রাখি, তাহলে বলতে হবে যে দেখুন শিবির সমর্থিত প্রার্থী যারা রয়েছে, বিশেষ করে কয়েকটি কেন্দ্র, যেমন টিএসসিতে যে কেন্দ্রটি রয়েছে, অর্থাৎ রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু টিএসসি কেন্দ্রে ভোট দিয়েছে, এবং সেই সাথে আমি শামসুন্নাহার হল এবং অমর 21 হল, এই 3টি হল নিয়ে কিন্তু আসলে বেশি অভিযোগ পাওয়া গেছে। এবং সেখানে অভিযোগের যে বিষয়টি নিয়ে যে বলা হয়েছে, সেটি কিন্তু যে শিবির সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ যখনই একজন ক্যান্ডিডেট, যখনই একজন ভোটার ভোট দিতে গিয়েছেন, সেখানে কিন্তু আসলে তারা যখন ভোটটি প্রদান করবেন, তখন কিন্তু আসলে শিবির সমর্থিত প্রার্থী, বিশেষ করে আপনার সাদিক কায়ুম এবং SM ফরাদের যে ঘরটি রয়েছে ভোট দেওয়ার, সেখানে কিন্তু ক্রোশ চিহ্ন দেওয়া হয়েছে। এবং এটিকে কিন্তু আসলে ছাত্রদলের প্রার্থী যিনি আবিদ, তিনি কিন্তু বারবারই মিডিয়ার সামনে কথা বলেছেন এই বিষয়ে। সেই সাথে আমি যদি আপনাকে বলি, বাক্সাসের প্রার্থী যারা, বিশেষ করে আব্দুল কাদের এবং আবু বাকের, তারাও কিন্তু এটি নিয়ে বরাবরই অভিযোগ করেছেন, এবং তারা কিন্তু এটিও বলেছেন যে তারা প্রয়োজনে এখানে আরেকটি গণ অভ্যুত্থান ঘটাবেন, তারপর আসলে এই নির্বাচনটি তারা মেনে নেবেন না। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনাকে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখি, যখনই শিবির সমর্থিত প্রার্থীরা, তারা কিন্তু দলবল নিয়ে, বিশেষ করে 8-10 জনের একটি বহর নিয়ে তারা কিন্তু টিএসসি যে কেন্দ্রটি রয়েছে, সেটির ভিতরে প্রবেশ করতে পেরেছেন, কিন্তু অন্য প্রার্থী যারা ছিলেন, তারা কিন্তু বারবারই অভিযোগ করেছেন যে তাদেরকে আসলে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং তারা এই বিষয়টি যখন তারা কিন্তু আসলে এই টিএসসি কেন্দ্রের এখানে এসে জড়ো হয়ে তারা কিন্তু ভুয়া বলে মিছিল করেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে কিন্তু বলা যায় যে সারাদিনের নির্বাচন একটি পাল্টাপাল্টি অভিযোগ বলেন, এর মধ্যে দিয়ে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। দুটি রনি, আপনি সারাদিন সেখানে ছিলেন, 4টা বেজে গেছে, ভোট প্রদান শেষ হয়েছে। এই মুহূর্তে কি মনে করছেন, কে আসলে এগিয়ে আছে? সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে কি বুঝতে পেরেছেন? জ্যোতি, আমি সাধারণ শিক্ষার্থী অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আসলে যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিয়েছেন, তারা কিন্তু বারবারই বলেছেন যে আসলে তাদের জন্য যে এমন প্রার্থী তারা সিলেক্ট করতে চান, যে প্রার্থী ক্যাম্পাসকে নিরাপদ রাখবেন। এবং সেক্ষেত্রে আপনি যেমন জয় পরাজয়ের কথা বলছেন, আমি আপনাকে জয় পরাজয়ের নির্ণায়ক কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শিক্ষার্থীদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে, তারা কিন্তু আসলে কয়েকটি কথা বলেছেন, বিশেষ করে নারী ভোটার যারা রয়েছেন, কারণ আপনি জানেন যে 47.55% ভোটার নারী রয়েছেন এখানে, এবং এটি কিন্তু আসলে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ নারী ভোটাররা যেদিকে যাবেন, সেই প্রার্থী আসলে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এবং সেই সাথে আরেকটি বিষয় আমি আপনাকে নতুন করে যোগ করতে চাই, আপনি জানেন যে এখানে যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে ভিপি পদে যারা প্রার্থী রয়েছে, তারা সবাই কিন্তু কোচিং সেন্টারের সাথে যুক্ত। যদি আমি আপনাকে বলি যে শামীম হোসেন, তিনিও কিন্তু ইংরেজি পড়িয়ে থাকেন, এবং সেই সাথে ছাত্রদল সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আবিদ, তিনিও কিন্তু ইউসিসি কোচিং অনেক দিন ধরে ক্লাস নিচ্ছেন। এবং সেই সাথে শিবির প্রার্থী যিনি রয়েছেন সাদিক কায়ুম, তিনিও কিন্তু আসলে ফোকাস কোচিং সেন্টারের সাথে
সাথে যুক্ত, সুতরাং আসলে কোসিন ফ্যাক্টর এখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং সেই সাথে আমি আপনাকে আরেকটি বিষয় অ্যাড করতে চাই, সেটি হচ্ছে আরেকটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে জগন্নাথ হল নামে একটি হল রয়েছে এবং এই হলে আসলে বিশেষ করে ছাত্ররা আসলে যা বসবাস করে থাকেন তারা সবই হচ্ছে সংখ্যালঘু এবং এখানে কিন্তু সব থেকে বেশি ভোটার ছাত্রদের ভোটারদের মধ্যে এখানে হচ্ছে প্রায় 2200-এর উপরে ভোটার রয়েছে। তো সেক্ষেত্রে এই ভোটগুলো আসলে যেদিকে যাবে আসলে সেই প্রার্থী আসলে জয়ী হবেন বলে এখানে সাধারণ শিক্ষার্থী যারা তারা আশা করছেন আসলে। জি, ধন্যবাদ রনি। প্রয়োজনে আপনার সাথে আবারও আমরা যোগাযোগ করব। তরুণ প্রজন্মের গণজোয়ারে একের পর এক দেশে চলছে সরকার পরিবর্তন। কয়েক বছর আগে শ্রীলঙ্কায় এক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর গেল বছর রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে সামরিক বিমানে ভারতে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই ঢেউ এসে লেগেছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে। জেনজি প্রজন্মের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন কেপি শর্মা ওলি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে সোমবার থেকে দেশজুড়ে বিক্ষোভে নামে নেপালের তরুণরা। বিক্ষোভ সামাল দিতে বিভিন্ন স্থানে মঙ্গলবার কারফিউ জারি করলেও তা উপেক্ষা করেই আন্দোলনে নামে নাগরিকরা। এ সময় নেপালের সংসদ ভবন সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ওলি শর্মা ক্ষমতা ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গণমাধ্যমের খবরে জানা যায় নেপালে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। তাদের মধ্যে কাঠমান্ডুতে অন্তত ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন ৪ শতাধিক বিক্ষোভকারী। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান প্রদান অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওলির নেতৃত্বাধীন সরকার। ২০১৫ সাল থেকে ৪ মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেপি শর্মা ওলি। দেশটিতে স্থিতিশীলতা ও উন্নতির শপথ নিয়ে ক্ষমতায় আসা ওলির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। এদিকে নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরং জানিয়েছেন, জেনজির দাবি মেটাতে সোমবার গভীর রাতে মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতেও রক্ষা হয়নি কেপি শর্মা ওলির। অবশেষে দেশ ছেড়ে তাকে পালাতেই হয়েছে জেনজির বিক্ষোভের মুখে। বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে এমন কিছু দৃশ্য রয়েছে যা প্রতিনিয়ত নতুন প্রশ্ন জন্ম দিচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন ও চীন নেতা শি জিনপিং এর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো দৃশ্য ঠিক তেমনই। ইউক্রেনের প্রতি চীনের পুরনো প্রতিশ্রুতিগুলো কি তবে ধোঁয়াশায় হারিয়ে গেল? একসময় ইউক্রেন চীন সম্পর্ক অধিকতর আন্তরিক ছিল। ১৯৯৪ সালে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে চীন আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা গ্যারান্টি দেয়। এমনকি ২০১৩ সালে বন্ধুত্ব চুক্তিও সই হয়, যেখানে ছিল একে অপরের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার। তবে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এসব অঙ্গীকার কাগজে থেকেই গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। চীনের সরকার বরাবরই নিজেকে রাশিয়া ইউক্রেন সংকটে নিরপেক্ষ মধ্যস্থকারী হিসেবে তুলে ধরেছে, এমনকি শান্তি আলোচনার উদ্যোগও নিয়েছে। কিন্তু বাস্তবে চীন তার প্রতিবেশী ইউক্রেনের চেয়ে রুশ আগ্রাসনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। ২০২৩ সালে চীনের ১২ দফা শান্তি পরিকল্পনায় রাশিয়ার অভিযান বা দখল নিয়ে কোনো স্পষ্ট নিন্দা ছিল না, বরং ছিল মস্কোর বক্তব্যেরই প্রতিধ্বনি। যুদ্ধ শুরুর পর থেকেই চীন কূটনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়ার পাশে থেকেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন চুক্তি, রাশিয়ান শক্তির ওপর নির্ভরতা বাড়ানো, সব মিলিয়ে চীন রুশ যুদ্ধযন্ত্রে পরোক্ষভাবে অবদান রাখছে। জুন ২০২৪-এ ইউক্রেন সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের উদ্যোগ নিলে চীন শুধু নিজেই এড়িয়ে যাননি, বরং এশিয়ার অন্যান্য দেশগুলোকেও দূরে থাকার জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ ওঠে। চীনের যেসব আধুনিক সামরিক সক্ষমতার ভিত্তি তার অনেকটাই ইউক্রেনের সরবরাহকৃত প্রযুক্তি ও সামরিক দক্ষতার উপর গড়ে উঠেছে। ১৯৯৮ সালে ইউক্রেন থেকে চীন দুর্ভাগ্যবশত বিক্রি হওয়া ভ্যারিয়াক এয়ারক্রাফট ক্যারিয়ারই পরবর্তীকালে লিয়াংনিং হয়ে চীনের প্রথম আকাশপথের শক্তি। পরবর্তী সময়ে ইউক্রেনের মোটর শিল্পের সামরিক কোম্পানির কাছে চীনের আগ্রহ ছিল প্রবল।
বর্তমানে ইউক্রেন ও চীনের সম্পর্ক নাটকীয়ভাবে শীতল। ইউক্রেন চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। চীন আবার সরকারি পরিসংখ্যানে ইউক্রেন থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে রাশিয়ার সাথে চীনের রাজনৈতিক অর্থনৈতিক মজবুত অবস্থান শুধু ইউক্রেনকেই নয়, আন্তর্জাতিক ক্ষমতা ভারসাম্যকেও নতুন প্রশ্নের মুখে ফেলেছে। শেষ পর্যন্ত চীনের আপাত নিরপেক্ষ অবস্থান বাস্তবে রাশিয়ার সুবিধাকেই প্রাধান্য দিয়েছে। ভুলে গেছে ইউক্রেনের সাথে সেই পুরনো প্রতিশ্রুতি ও ঋণ। বিশ্ব রাজনীতির এই ধোঁয়াশা কি শুধু সংকট বাড়াবে, নাকি শক্তির ভারসাম্য এক নতুন ভোর দেখাবে? এই প্রশ্নই এখন তীব্রতর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেবেছিলেন তার ব্যক্তিত্বের জোরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি চুক্তিতে রাজি করাতে পারবেন, তখন তিনি হয়তো ভাবেননি যে এই ভুল সমীকরণের মূল্য দিতে হবে ইউক্রেনকে। আলাস্কায় 3 ঘন্টার বৈঠকের পর এটা স্পষ্ট যে ইউক্রেন শর্ত না মানলে পুতিনও শান্তি চান না। আলাস্কার অ্যাঙ্করেজে ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক শেষে ট্রাম্পের মুখে শোনা গেল, আমরা সেখানে পৌঁছাতে পারিনি। 3 ঘন্টা আলোচনার পর কোনো যুদ্ধবিরতি নয়, কোনো চুক্তি নয়, শুধু একটি অস্পষ্ট আশার বাণী যে পরবর্তীতে মস্কোয় আবার দেখা হতে পারে। যে ব্যক্তি নিজেকে ডিল মেকার হিসেবে পরিচয় দেন তিনি খালি হাতেই ফিরলেন। আর এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেই বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি। ট্রাম্পের এই কূটনৈতিক ব্যর্থতার পেছনে মূল কারণ হলো পুতিনের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস, যার উৎস চীনের অকুণ্ঠ সমর্থন। গত সপ্তাহে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ, উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে একসাথে দাঁড়ানো, এসব পুতিনকে জানিয়ে দিয়েছে যে তিনি একা নন। চীন শুধু কূটনৈতিক সমর্থনই দেয়নি, বরং দ্বিমুখী প্রযুক্তি, তেল গ্যাস আমদানি এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে রাশিয়ার যুদ্ধ মেশিনকে চালু রেখেছে। এমনকি উত্তর কোরিয়া থেকে প্রায় 13,000 সৈন্য ও অস্ত্র সরবরাহ করা হয়েছে। পুতিনের অনমনীয়তার সবচেয়ে নির্মম প্রমাণ মিলেছে গত রবিবার। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হামলায় 805টি ড্রোন ও 13টি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে রাশিয়া। প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে আগুন লেগেছে, শিশুসহ নিহত হয়েছে অন্তত 4 জন। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগের ভাষায় এটি কোনো শান্তির ইঙ্গিত নয়। ট্রাম্প এখন রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার কথা বলছেন, যার মধ্যে রয়েছে ভারতের বিরুদ্ধে 50% শুল্ক এবং চীনের ওপর নতুন ট্যারিফ। কিন্তু বাস্তবে এসব পদক্ষেপের প্রভাব সীমিত। ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের পরও দেশটির রাশিয়ার তেল আমদানি 15 থেকে 50% বাড়িয়েছে এবং মোদি পুতিনের লিমুজিনে উঠে বেইজিং গিয়েছেন। আমেরিকার কংগ্রেসের রাশিয়ান ব্যাংক ও তাদের অংশীদারদের বিরুদ্ধে এবং রাশিয়ার তেল কিনে এমন দেশের বিরুদ্ধে 500% পর্যন্ত শুল্কের প্রস্তাব রয়েছে, কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। ট্রাম্প মনে করেছিলেন রাশিয়া চীনের বিপরীতে আমেরিকার মিত্র হতে পারে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। চীন রাশিয়ার সীমাহীন অংশীদারিত্ব এখন একটি শক্তিশালী অক্ষে পরিণত হয়েছে, যেখানে রাশিয়া চীনের শক্তি সরবরাহকারী ও কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে। উত্তর কোরিয়ার যোগদানে এই জোট আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্পের এই কূটনৈতিক ভুল হিসাবের মূল্য দিতে হচ্ছে ইউক্রেনকে। আমেরিকান সমর্থনের অনিশ্চয়তা, পুতিনের প্রতি ট্রাম্পের নরম অবস্থান এবং পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্কের অবনতি, এসব মিলে রাশিয়াকে সময় দিয়েছে তার অবস্থান শক্তিশালী করার। পূর্ব ইউক্রেনে পোক্রোভস্ক ও কুপিয়ানস্কের কাছে রাশিয়ান বাহিনীর নতুন আক্রমণের প্রস্তুতি এরই প্রমাণ। আগামী মাসগুলোর জন্য পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। পুতিন এখন আরও শক্তিশালী অবস্থানে, চীনের সমর্থনে আত্মবিশ্বাসী এবং কোনো আপোষের মুডে নেই। ট্রাম্পের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে, কিন্তু এটি পুতিনের অস্তিত্বের লড়াইকে প্রভাবিত করবে কিনা সন্দেহ রয়েছে। গত 8 মাস ট্রাম্প অপচয় করেছেন মস্কোর সাথে অহেতুক বন্ধুত্ব করে এবং ইউরোপীয় মিত্রদের দুর্বল করে। এই ভুলের শিক্ষা হয়তো এখন স্পষ্ট, পুতিন শান্তি চান না, চান বিজয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।